হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইফআরএস 16 লিজ লেকচার সিরিজের লেকচার 2 তে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি লিজ অ্যাকাউন্টিং ফর লিজি নিয়ে ডিসকাস করব। অনেকে আছে যে এই ব্যাপারটি অর্থাৎ এই যে কনসেপ্টটি আছে লিজ অ্যাকাউন্টিং ফর লিজি, এটিকে কনসেপচুয়ালি অনেক ডিফিকাল্ট মনে করে এবং বুঝতে প্রবলেম হয়। তো আজকে আমি খুব সহজ ভাষায় সুন্দরভাবে এই জিনিসটি বোঝাবো এবং একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা লিজ অ্যাকাউন্টিং ফর লিজি কিভাবে মেনটেন করবেন। তো ফার্স্টে আমরা যদি লেকচারে চলে যাই, আমরা যদি বেসিক প্রিন্সিপাল দেখি। At the commencement of the lease, IFRS 16 requires that the lessee recognizes a lease liability and a right of use asset. অর্থাৎ একটি কোম্পানি যখন লিজ নিবে, লিসি একটি লায়াবিলিটি ক্রিয়েট করবে, অর্থাৎ লিজ নেওয়ার কারণে সে তো একটি পেমেন্ট করছে প্রতি বছর সেই পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে তার লায়াবিলিটি শো করবে লিজ লায়াবিলিটি হিসেবে, এবং সে যেহেতু অ্যাসেটটির কন্ট্রোল নিয়ে নিচ্ছে লিজ নেওয়ার কারণে, সেহেতু অ্যাসেটটিও তার ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে দেখাতে হবে এবং তাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তো ভিউয়ার্স, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এবিসি কোম্পানি লিমিটেড হ্যাজ টেকেন এ ডেলিভারি ভ্যান আন্ডার লিজ এগ্রিমেন্ট ফর 2 years period and will pay 1 lakh BTD per year as lease payment. The incremental borrowing rate is 5%. এটা জাস্ট একটি হাইপোথেটিক্যাল এক্সাম্পল। তো আমরা জিনিসটা বুঝি যে লিজ লায়াবিলিটি এবং রাইট অফ ইউজ অ্যাসেটটি কিভাবে আসবে। তো এখানে একটি কোম্পানি 2 years এর জন্য একটি ডেলিভারি ভ্যান লিজ নিয়েছে এবং পার ইয়ার 1 লাখ টাকা এবং বরোইং রেট হচ্ছে 5%, ইনক্রিমেন্টাল বরোইং রেট লিজি। তো এই সিচুয়েশনে লিজ লায়াবিলিটি এবং রাইট অফ ইউজ অ্যাসেট সেম হবে। তো আমরা লিজ ক্যালকুলেশনটি দেখে আসি। তো ফার্স্ট ইয়ারে আমরা 1 লাখ টাকা পেমেন্ট, এই যে পেমেন্টটি দিলাম, এটা ডিসকাউন্টিং ফ্যাক্টর হচ্ছে 5%, দিলে প্রেজেন্ট ভ্যালু হলে আসছে এটি। এবং সেকেন্ড ইয়ারেও আমরা পেমেন্টটি দিলাম এবং 5%-এ 2 years ডিসকাউন্টিং ফ্যাক্টর হচ্ছে এটি, আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এটি। তো টোটাল লিজ লায়াবিলিটি হচ্ছে এত, 1,85,941। তো দেখুন, লিজ লায়াবিলিটি হচ্ছে এটি এবং রাইট অফ ইউজও হচ্ছে এই অ্যামাউন্টটি। আশা করি যে বেসিক যে প্রিন্সিপাল লিজ লায়াবিলিটি এবং রাইট অফ ইউজ অ্যাসেট, এটি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে যদি আমরা দেখি ইনিশিয়াল মেজারমেন্ট, অর্থাৎ আপনি কি লিজে গেলে লিজ লায়াবিলিটি ক্যালকুলেশন করার সময় কোন কোন পেমেন্টসগুলো আপনার ক্যালকুলেশনে আসবে সেই জিনিসগুলো আমরা দেখে নিই। তো ফার্স্টেই হচ্ছে the lease liability is initially measured at the present value of the lease payments that have not yet been paid. অর্থাৎ আপনি যে পেমেন্টগুলো ফিউচারে করবেন, এখনো করেননি, সেই পেমেন্টগুলোর প্রেজেন্ট ভ্যালু অ্যাড করে যে অ্যামাউন্টটি আসে সেটি হচ্ছে লিজ লায়াবিলিটি। তো আইফআরএস 16 states that lease payments include the following. তো এখানে যে লিজ পেমেন্টগুলোকে বলা হয়েছে, তো এগুলো কোন কোন পেমেন্টস হতে পারে সেটিকে আইফআরএস 16 ক্ল্যারিফাই করেছে। তো আমরা যদি দেখি, ফিক্সড পেমেন্টস অর্থাৎ পার মান্থ বা পার ইয়ার আপনি একটি অ্যামাউন্ট দিবেন, রেন্টাল অ্যামাউন্ট। তারপর হচ্ছে ভ্যারিয়েবল পেমেন্টস দ্যাট ডিপেন্ড অন অ্যান ইন্ডেক্স অর রেট ইনিশিয়ালি ভ্যালুড ইউজিং দ্য ইন্ডেক্স অর রেট অ্যাট দি লিজ কমেন্সমেন্ট পিরিয়ড। এটা হচ্ছে একটি ভ্যারিয়েবল পেমেন্ট, যেটি চেঞ্জ হতে পারে, এটি সম্পর্কে আমরা পরে আবার দেখব। তারপর অ্যামাউন্টস এক্সপেক্টেড টু বি পেয়েবল আন্ডার রেসিডুয়াল ভ্যালু গ্যারান্টিজ, এটিও আমরা একটু পরে দেখছি। অপশন টু পারচেজ দি অ্যাসেট, অর্থাৎ আপনি কি জিনিস লিজ নিলেন 5 years এর জন্য এবং সেখানে যদি একটা অপশন থাকে যে অ্যাট দি এন্ড অফ 5 years ইউ মাইট বাই দি অ্যাসেট। সো এখানে যদি আপনার অ্যাসেটটি পারচেজ করার পসিবিলিটি বেশি থাকে এবং আপনি সার্টেন হন মোটামুটি, তাহলে এই ফিউচার পেমেন্টটিও আপনার লিজ লায়াবিলিটি ক্যালকুলেশনে আপনাকে আনতে হবে। এবং টার্মিনেশন পেনাল্টিস ইফ রিজনেবলি সার্টেন, অর্থাৎ লিজ টার্মের আগে আপনি যদি টার্মিনেট করতে চান এবং আপনি রিজনেবলি সার্টেন হন যে আপনি করবেন, সেক্ষেত্রে আপনাকে লিজ পেমেন্টে এই অ্যামাউন্টটিও আনতে হবে। তো চলুন আমরা এখন ভ্যারিয়েবল পেমেন্টস যেটি বললাম সেটি দেখি। ভ্যারিয়েবল পেমেন্টস, ইট ডিপেন্ডস অন অ্যান ইন্ডেক্স অর রেট initially valued using the index or rate at the lease commencement date. তো এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না এবং আমাদের কাছে কমপ্লেক্স মনে হয়। তো আমি যদি দেখি পরের টেক্সটগুলো, ভ্যারিয়েবল পেমেন্ট হতে পারে পেমেন্টস লিঙ্ক টু কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ আপনি লিজ নিলেন এবং আপনি লিজ পেমেন্ট করবেন, কনজিউমার প্রাইসের যে লিস্ট আছে, ইন্ডেক্স আছে, সেই প্রাইসের আপ ডাউনের কারণে আপনার পেমেন্টেও চেঞ্জ হবে।
যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট হয় বা অন্য কোনো কারণে। এরপর পেমেন্ট লিঙ্ক টু এ বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট, ফর এক্সাম্পল লাইবর হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে, যে যেই পেমেন্টটি আপনার ফিউচারে ভ্যারি করবে সেটি, এবং পেমেন্টস দ্যাট ভ্যারি টু রিফ্লেক্ট চেঞ্জেস ইন মার্কেট রেটস, অর্থাৎ মার্কেটে যদি আপনার রেন্টাল ভ্যালু বেড়ে যায় সেক্ষেত্রে আপনিও বেশি অ্যামাউন্ট পে করবেন। তো সেখানে এটি বলা হয়েছে, অর্থাৎ ভ্যারিয়েবল পেমেন্ট হচ্ছে যে পেমেন্টগুলো ফিউচারে আপস অ্যান্ড ডাউনস হতে পারে। আর এরপরে যদি আমরা দেখি অ্যামাউন্টস এক্সপেক্টেড টু বি পেয়েবল আন্ডার রেসিডুয়াল ভ্যালু গ্যারান্টিজ। তো এখানে যেটি বলা হয়েছে, ফর এক্সাম্পল আপনি জিনিসটি বোঝেন এভাবে যে আপনি একটি গাড়ি লিজ নিচ্ছেন এবং আপনি গ্যারান্টি দিচ্ছেন যে 5 ইয়ার্স আপনার লিজ পিরিয়ডের পর এই অ্যাসেটটি লেসর, অর্থাৎ যে লিজ দিচ্ছে সেই অ্যাসেটটি বিক্রি করতে পারবে, এবং আপনি একটি গ্যারান্টি দিচ্ছেন এক্ষেত্রে যদি বিক্রি না করতে পারে সেই অ্যামাউন্টটি আপনি পে করবেন। তো আমরা যদি দেখি দি গ্যারান্টিড রেসিডুয়াল ভ্যালু ইজ এ প্রমিস মেড বাই দি লিসি। দেখুন, প্রমিস মেড বাই দি লিসি দ্যাট দি লেসর ক্যান সেল দি লিজড অ্যাসেট অ্যাট দি এন্ড অফ দি লিজ ফর এ গ্যারান্টিড অ্যামাউন্ট। Since this promise is a potential future payment, it must be included in the calculation of the present value of the lease's future lease payments. যেহেতু আপনি গ্যারান্টি দিচ্ছেন যে লেসর অ্যাসেটটি সেল করবে এবং করতে পারবে লিজের টার্ম শেষ হওয়ার পর, সেহেতু এটার যে পটেনশিয়াল ফিউচার পেমেন্ট সেটিও আপনাকে লিজ লায়াবিলিটি ক্যালকুলেশনে মাথায় রাখতে হবে। তো এরপর যদি আমরা দেখি ডিসকাউন্টেড আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনি যখন লিজ অ্যাকাউন্টিং এ লিজ পেমেন্ট গুলোকে প্রেজেন্ট ভ্যালুতে আনবেন ডিসকাউন্ট ফ্যাক্টরিং ইউজ করে, সেখানে আপনি কোন ডিসকাউন্ট রেট ইউজ করবেন। তো নর্মালি আইএফআরএস 16 বলেছে যে ডিসকাউন্ট রেট শুড বি দি রেট ইমপ্লিসিট ইন দি লিজ, অর্থাৎ লিজের ভিতর যে রেট বলা থাকবে, লিজের যে রেটটি তার উপরেই হবে। যদি কোনো কারণে এই রেটটি ডিটারমাইন করা না যায়, দেন দ্য এন্টিটি শুড ইউজ ইনক্রিমেন্টাল বরোইং রেট, অর্থাৎ দি রেট অ্যাট হুইচ ইট কুড বরো ফান্ডস টু পারচেজ এ সিমিলার অ্যাসেট। অর্থাৎ যদি লিজের এগ্রিমেন্টের ক্ষেত্রে যে ডিসকাউন্ট রেটটি, যে রেটটি লিজে থাকবে লেসরের রেট বা লিজির, সেটি যদি না থাকে তাহলে যে লিজ নিচ্ছে সে সিমিলার অ্যাসেট পারচেজ করার জন্য ব্যাংক থেকে যে ইন্টারেস্টে লোন পেত তার উপর বেস করে আপনি ডিসকাউন্ট রেট আপনার ফ্যাক্টরিংটি করবেন। তো এরপরে আমরা দেখব ইনিশিয়াল মেজারমেন্ট রাইট অফ ইউজ অ্যাসেট, অর্থাৎ আমি যখন অ্যাসেট আমার ব্যালেন্স শিটে দেখাবো তো এটির জন্য আমি ইনিশিয়ালি কিভাবে মেজার করব। ফার্স্টই হচ্ছে দি রাইট অফ ইউজ অ্যাসেট ইজ ইনিশিয়ালি রিকগনাইজড অ্যাট কস্ট। আমরা সিমিলারলি দেখছি যে আইএস 16 প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্টে যেখানে অ্যাসেটগুলো ইনিশিয়ালি কস্টে মেজার করা হয়, সেক্ষেত্রে আইএফআরএস 16-এও রাইট অফ ইউজ অ্যাসেট ইনিশিয়ালি কস্টে রিকগনাইজ করা হয়। তো আইএফআরএস 16 বলেছে ইনিশিয়াল কস্ট অফ দি রাইট অফ ইউজ অ্যাসেট কম্প্রাইজেস, অর্থাৎ আইএফআরএস 16-এ বলা হয়েছে রাইট অফ ইউজের যে কস্টটি, যে কস্টে আমরা রিকগনাইজ করবো ব্যালেন্স শিটে, সেটির যে পার্টসগুলো থাকবে সেগুলো কি হতে পারে। তো ফার্স্টে হচ্ছে যে অ্যামাউন্ট অফ ইনিশিয়াল মেজারমেন্ট অফ দি লিজ লায়াবিলিটি, অর্থাৎ আমরা একটু আগে যে লিজ লায়াবিলিটি সম্পর্কে জানলাম, সেই লিজ লায়াবিলিটির অ্যামাউন্টটি রাইট অফ ইউজ অ্যাসেটের ভিতর থাকবে। এরপর লিজ পেমেন্টস মেড অ্যাট আর বিফোর দি কমেন্সমেন্ট ডেট, অর্থাৎ লিজ লায়াবিলিটি ক্যালকুলেশন আমরা কিন্তু যে পেমেন্টগুলো অলরেডি করা হবে লিজের শুরুতে বা পেমেন্ট করা হয়ে গিয়েছে সেগুলো আনি না। তো যেহেতু আনি না সেহেতু ওই পেমেন্টগুলো আমার রাইট অফ ইউজ অ্যাসেটে অ্যাড করতে হবে, অর্থাৎ লিজ পেমেন্টস মেড অ্যাট অর বিফোর দি কমেন্সমেন্ট ডেট অফ দি লিজ। তারপর ইনিশিয়াল কোনো ডিরেক্ট কস্ট থাকলে সেই অ্যাসেটটিকে আমার ইউজেবল করার জন্য সেটি, এবং এস্টিমেটেড কস্ট অফ রিমুভিং অর ডিসম্যান্টলিং দি আন্ডারলাইং অ্যাসেট অ্যাজ পার দি কন্ডিশন অফ দি লিজ, অর্থাৎ লিজের কন্ডিশন অনুযায়ী যদি অ্যাসেটটি আমাকে আমার ইউজ থেকে রিমুভ করতে হয় বা ডিসম্যান্টলিং করতে হয়, সেক্ষেত্রে লিজের এগ্রিমেন্ট অনুযায়ী যদি কোনো অ্যামাউন্ট থেকে থাকে সেটিও আমাকে ইনিশিয়াল মেজারমেন্টে রাইট অফ ইউজের কস্টের ভিতর আমাকে আনতে হবে। তো এখন আমরা দেখব লিজ টার্ম, অর্থাৎ লিজ টার্ম আমরা কিভাবে ডিফাইন করব, কেমন হবে। আইএফআরএস 16 বলেছে লিজ টার্ম কয়েকটি জিনিসের উপর ডিপেন্ড করবে। ফার্স্ট অফ অল হচ্ছে নন ক্যান্সেলেবল পিরিয়ডস, এটা খুব ইজি, অর্থাৎ আপনি একটি লিজ এগ্রিমেন্টে গেলেন 3 ইয়ার্সের, তো 3 ইয়ার্সের ভিতর লিজটি ক্যান্সেল করা নর্মালি যাবে না, তো এই 3 ইয়ার্স লিজ টার্মের ভিতর থাকবে। এছাড়াও আইএফআরএস 16 বলছে periods covered by an option to extend the lease if reasonably certain to be exercised, অর্থাৎ
আপনি একটি ডেলিভারি ভ্যান লিজ নিলেন 3 বছরের জন্য এবং সেখানে একটি অপশন আছে 2 বছর এক্সটেন্ড করা এবং আপনি রিজনেবলি সার্টেন যে আপনি এক্সটেন্ড করবেন, সেক্ষেত্রে আপনি আপনার লিজ টার্ম 3 বছর না ধরে 2 বছর যে আপনার এক্সট্রা অপশন আপনি এক্সটেন্ড করবেন সেই 2 বছর অ্যাড করে 5 বছর আপনি ধরবেন আপনার লিজ টার্ম। এরপর বলেছে periods covered by an option to terminate the lease if reasonably certain not to be exercised। এখানে কিন্তু বলেছে not to be exercised, অর্থাৎ আপনার যদি কোনো অপশন থাকে লিজটি টার্মিনেট করার এবং সেটি যদি আপনি সার্টেন থাকেন যে আপনি টার্মিনেট করবেন না, তো সেক্ষেত্রে যতদিনের জন্য টার্মিনেট করবেন না সেই পিরিয়ডটিও আপনার লিজ পিরিয়ডে অ্যাড হয়ে যাবে। তো এরপরে যদি আমরা দেখি সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, অর্থাৎ আমরা তো ইনিশিয়াল মেজারমেন্ট দেখলাম যে লিজ লায়াবিলিটি এবং রাইট অফ ইউজ অ্যাসেট কি করে মেজার করব, মেজার করে আমরা আমাদের ব্যালেন্স শিটে দেখাবো। কিন্তু এরপরে যে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট গুলো আসবে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন, লিজ পেমেন্টস, ইন্টারেস্ট, এগুলোকে আমরা কিভাবে মেজার করব। তো লিজ লায়াবিলিটির জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, the carrying amount of the lease liability is increased by the interest charge, অর্থাৎ আমার যে লিজ লায়াবিলিটি থাকবে সেটি ইন্টারেস্ট চার্জের মাধ্যমে ইনক্রিজ হবে। তো এই ইন্টারেস্ট চার্জটি কিন্তু রেকর্ড হবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, আর জার্নাল এন্ট্রি হবে ইন্টারেস্টের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লায়াবিলিটি ক্রেডিট। আর ক্যারিং অ্যামাউন্ট লিজ লায়াবিলিটি থাকবে, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্সকে আমি এক্সপেন্সে দেখিয়ে লিজ লায়াবিলিটি ক্রিয়েট করে আমার লায়াবিলিটি ইনক্রিজ করছি। তো বছর শেষে যখন আমি আমার লিজ পেমেন্টই দিব, সেক্ষেত্রে আমার লায়াবিলিটি রিডিউস হয়ে যাবে, সেক্ষেত্রে জার্নাল হবে লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। সিমিলার ভাবে রাইট অফ ইউজ অ্যাসেটে আমাকে ফার্স্টে মেজার করতে হবে ইনিশিয়াল মেজারমেন্ট উইল বি এট কস্ট লেস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইমপেয়ারমেন্ট লসেস। তো আমাকে যে কস্টে যে আমরা ইনিশিয়ালি মেজার করব সেখান থেকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং ইমপেয়ারমেন্ট লস থাকলে সেটি আমাকে বাদ দিতে হবে। এরপর আমাকে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। তো ডিপ্রিসিয়েশন ক্যালকুলেট করার ক্ষেত্রে আমি আমার পিরিয়ড কতদিন ধরবো, তো এখানে IFRS 16 বলেছে ইফ ওনারশিপ অফ দি অ্যাসেট ট্রান্সফার্স টু দি লিজি at the end of the lease term, then depreciation should be charged over the assets remaining useful economic life। অর্থাৎ লিজ এগ্রিমেন্ট যদি এমন হয় যে আপনার লিজ টার্ম 5 ইয়ার্সের এবং 5 ইয়ার্স পর অ্যাসেটের ওনারশিপ আপনার কাছে চলে যাবে, তাহলে টোটাল অ্যাসেটটির ইকোনমিক লাইফ টাইম যতদিনের তার উপর বেস করে আপনাকে শুরু থেকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। ধরুন একটি অ্যাসেটের লাইফ হচ্ছে 10 ইয়ার্স, আপনি 5 ইয়ার্সের জন্য লিজ নিয়েছেন এবং 5 ইয়ার্স লিজের পর অ্যাসেটের ওনারশিপ আপনার কাছে চলে যাবে, তাহলে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার সময় যদিও আপনি 5 ইয়ার্সের জন্য লিজ নিয়েছেন, আপনাকে অ্যাসেটের ইকোনমিক লাইফ 10 ইয়ার্স অর্থাৎ 10 দিয়ে ডিভাইড করেই আপনাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে বা 10 ইয়ার্সের জন্য করতে হবে। আর যদি অ্যাসেটটি আপনার কাছে ট্রান্সফার না হয় লিজ পিরিয়ডের পর, তাহলে ডেপ্রিসিয়েশন ইজ চার্জড ওভার দি শর্টার অফ ইউজফুল লাইফ অ্যান্ড লিজ টার্ম। অর্থাৎ যদি আগের সিনারিওটি না হয়, অর্থাৎ আপনি অ্যাসেটটিকে লিজ নিলেন এবং লিজ নেওয়ার পর 5 ইয়ার্স পর অ্যাসেটটি লেসরের কাছে চলে গেল, আপনার কোনো ওনারশিপ থাকলো না, সেক্ষেত্রে আপনি IFRS 16 বলছে আপনি যতদিনের জন্য লিজ নিয়েছেন এবং অ্যাসেটের ইকোনমিক লাইফ দুটোর ভিতরে যেটি কম তার উপর বেস করে আপনি ডেপ্রিসিয়েশন করবেন। তো যেহেতু অ্যাসেটের লাইফ হচ্ছে 10 ইয়ার্স, অ্যাসেটের হোল ইকোনমিক লাইফ, এবং আপনি লিজ নিচ্ছেন 5 ইয়ার্সের জন্য, তো এখানে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন 5 ইয়ার্সের জন্য। আর ডেপ্রিসিয়েশনের জার্নালটি অ্যাজ ইউজুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো আমরা যদি টোটাল সাইকেলটি দেখি, টোটাল জার্নাল ফর লিজ অ্যাকাউন্টিং ফর লেসি, তো দেখব ফার্স্টে জার্নাল হচ্ছে আপনি যখন ইনিশিয়ালি মেজার করলেন রাইট অফ ইউজ অ্যাসেট ডেবিট, লিজ লায়াবিলিটি ক্রেডিট। এরপরে জার্নাল হচ্ছে আপনি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছেন এই রাইট অফ ইউজ অ্যাসেটের উপর, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, রাইট অফ ইউজ অ্যাসেট ক্রেডিট। এরপরে আপনি ইন্টারেস্ট ক্যালকুলেট করছেন বছর শেষে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লায়াবিলিটি ক্রেডিট, আপনার লিজ লায়াবিলিটি ইনক্রিজ হচ্ছে এবং আপনি যখন বছর শেষে পেমেন্ট করলেন, আপনি পেমেন্ট করলেন লিজ লায়াবিলিটি ডেবিট, লিজ লায়াবিলিটি কমে গেল এবং ব্যাংক আর ক্যাশ ক্রেডিট। তো এইভাবে লিজ অ্যাকাউন্টিং এর সাইকেলটি মেনটেন হয়। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। সামনের লেকচারে আমি একটি কমপ্লেক্স এক্সাম্পল এক্সেলের মাধ্যমে প্র্যাকটিক্যাল ওয়েতে যেভাবে করা হয় সেভাবে করে আপনাদেরকে দেখাবো। আশা করি ব্যাপারটি আপনাদের তখন আরো ক্লিয়ার হবে।
আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত প্রফেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।